হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে শুরু করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়ামকে মন্ত্রিসভা থেকে প্রথম বরখাস্ত করলেন ট্রাম্প। একই পদে দায়িত্ব পেয়েছেন ওকলাহোমা থেকে নির্বাচিত সিনেটর মার্ক ওয়াইন মলিন। ক্রিস্টিকে বাদ দেওয়ার কারণ কি, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এবার মালয়েশিয়া থেকে চাইল্ড পর্নোগ্রাফিতে জড়িত বাংলাদেশি জুবাইদুল আমিনকে গ্রেফতার করেছে এফবিআই এবং তাকে নিয়ে আসা হয়েছে আলাস্কাতে এবং ফেডারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে। ইরানে যুক্তরাষ্ট্রের আক্রমণ অব্যাহত, বৈরুতে নতুন করে ইসরায়েলের হামলা, নতুন নেতার নাম নিয়ে ইরানের গোপনীয়তা কেন, এই বিষয়টি আজকে জানব। মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স এখনও বন্ধ, ভোগান্তির শিকার লাখ লাখ মানুষ। মধ্যপ্রাচ্য যুদ্ধ, বাংলাদেশের জ্বালানি সংকট, পেট্রোল পাম্পে মানুষের দীর্ঘ লাইন, এই হচ্ছে আজকের বিষয়। আজকের অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর গুলাম মাতবর, ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমথ ইউনিভার্সিটি, নিউ জার্সি; ডক্টর নকিবুর রহমান, ডিপার্টমেন্ট অফ ফিনান্স, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা; এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, মার্চ মাসের 5 তারিখ। একটু আগে আপনারা শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্প আকস্মিকভাবে ট্রুথ সোশ্যাল মিডিয়া এক পোস্টিং এর মাধ্যমে হোমল্যান্ড ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্রিস্টি নহিমকে সরিয়ে দিয়েছেন ডিপার্টমেন্ট থেকে। তবে তিনি এই মাসের শেষ নাগাদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং তাকে সরিয়ে দিয়ে অন্য একটি নতুন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। ডিপার্টমেন্ট ঠিক বলা যাবে না, অন্য একটি কর্মসূচির দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি এবং হাত থেকে সরিয়ে। এবং এই প্রথম মন্ত্রিসভায় বড় পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মন্ত্রিসভা তার দায়িত্বের 1 বছর 1 মাস পার হবার পর। তবে ইতিমধ্যে যথেষ্ট বিতর্কিত হয়ে উঠেছিলেন ক্রিস্টি নহিম, বিশেষ করে আইস অপারেশন অর্থাৎ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের যে অভিযান পরিচালনার নেতৃত্ব দেওয়ার ব্যাপারে তার ভীষণ দুর্বলতার কথা দুই পক্ষের অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষেই সমালোচনার মুখোমুখি হয়েছিল। এর পাশাপাশি তার কিছু কর্মকাণ্ড, বিশেষ করে ডিপার্টমেন্টের বেশ বড় একটি বাজেটের মাধ্যমে তার বেশ কিছু, বিশেষ করে বিমান এবং হেলিকপ্টার ক্রয় থেকে আরম্ভ করে নানাবিধ বিষয় তার সমালোচনার মুখর হয়ে উঠেছিল। রিপাবলিকান শিবিরেই তার বিরুদ্ধে প্রচন্ড সমালোচনা শুরু হয়েছিল এবং গত পরশুদিন আপনারা হয়তো শুনেছেন যে একজন সিনেটর বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে এটাই হয়তো আপনার সাথে আমাদের শেষ শুনানি, এবং তিনি ইঙ্গিতও পেয়েছিলেন যে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সরিয়ে দিচ্ছেন। তবে তাকে সরিয়ে দিয়ে তার জায়গায় দায়িত্ব দিচ্ছে সিনেটর মার্কওয়েল মুলিনকে, যিনি রিপাবলিকান সিনেটর ওকলাহোমা থেকে নির্বাচিত এবং তিনি এই মাসের শেষ নাগাদ দায়িত্বভার গ্রহণ করবেন। নহিমকে সরিয়ে দিয়ে নতুন একটি ডিপার্টমেন্ট বিষয় নিয়ে স্পেশাল অ্যানোভয় করা হচ্ছে। রাষ্ট্র বিশেষ দূত নিয়োগ করা হয়েছে তাকে। আমেরিকানদের স্পেশাল অ্যানোভয় সেই কর্মসূচিটির নাম হচ্ছে শিল্ড অব দি আমেরিকানস, অর্থাৎ আমেরিকানদের প্রতিরক্ষা দেওয়ার যে একটি ব্যবস্থা, সেটি দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে নতুন দূত হিসাবে। এবং সেটি হচ্ছে যে নিউ ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার সিকিউরিটি ইনিশিয়েটিভের একটি অংশ হিসাবেই সেই কর্মসূচিটি শিল্ড অব দ্য আমেরিকানস, এবং সেটির দেখভাল করবেন ক্রিস্টি নহিম। এবং আগামী শনিবার এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে ফ্লোরিডার একটি অনুষ্ঠানে। চীনা সরকার সে দেশের সর্ববৃহৎ অয়েল রিফাইনারি গুলোকে নির্দেশ দিয়েছে যে সেই দেশের চীন থেকে সব ধরনের ডিজেল এবং গ্যাসোলিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার জন্য। তার কারণ, সেখানে ক্রুড অয়েলের সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত চীন সব ধরনের গ্যাসোলিন এবং ডিজেল রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে পার্সিয়ান উপসাগর দিয়ে জ্বালানি পরিবহনের সমস্যার সৃষ্টি হয়েছে আর বিষয়টি প্রথম চীনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জানা গেল। আরেকটি ওই খবরটি দিয়েছে ব্লুমবার্গ নিউজ এবং তাতে বলেছে যদি গ্যাসোলিন এবং চীনের ডিজেল রপ্তানি বন্ধ হয়ে যেত, আর চীনের নির্ভর এবং গ্যাসের উপর নির্ভরশীল অনেক দেশেই এই এনার্জি সামগ্রী অর্থাৎ তেল এবং গ্যাসের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন তিনি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার বিমানবাহী জাহাজ পাঠাবেন মধ্যসাগরে, যাতে এই ম্যারিটাইম রুটস অর্থাৎ নৌ পরিবহনের ব্যবস্থাটি নিরাপত্তা নিশ্চিত করা যায়। সেইজন্য ফ্রান্স একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার যেগুলিকে বলা হয়, সেগুলি পাঠানো এবং ওই এলাকার অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ফ্রান্সের ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন। ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট টালহাসির একজন ফেডারেল বিচারক মার্কি ওয়াকার তিনি জানিয়েছেন ফ্লোরিডার যে কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস কেআর কাউন্সিল অফ আমেরিকান রিলেশনস এর কার্যক্রমকে বন্ধ করে এবং তাকে এটি মুসলমানদের জন্য একটি অ্যাডভোকেসি গ্রুপ ছিল, তাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে, বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করার চেষ্টা ফ্লোরিডার গভর্নর নির্বাহী আদেশের মাধ্যমে করেছিলেন। সেটি তিনি নাকচ করেছেন সেই ফেডারেল বিচারক। ফ্লোরিডার টালহাসিতে ফেডারেল বিচারক জাজ মার্কি ওয়াকার তিনি বলেছেন এটি যুক্তরাষ্ট্রের সংবিধানে যে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে তার পরিপন্থী সিদ্ধান্ত এবং এটি কখনোই গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। এবং তিনি বলেছেন যে প্রথম অ্যামেন্ডমেন্ট ফ্লোরিডার গভর্নরকে এই ধরনের কোনো নির্বাহী আদেশ জারির ব্যাপারেও স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে প্রথম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, এবং সেই জন্য তিনি তা করতে পারেন না। এই জন্যই সেটিকে অবৈধ এবং অকার্যকর হিসাবে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে কখনোই একটি রাজনৈতিক সিদ্ধান্ত একজনের যুক্তরাষ্ট্রের সংবিধানে যে অধিকার দেওয়া হয়েছে এটার সাথে সাংঘর্ষিক হতে পারে না, এবং সেই জন্য ফ্লোরিডার গভর্নর যে নির্বাহী আদেশটি জারি করেছেন সেটি কার্যকর করা সম্ভব নয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল যে ভিসাটি রয়েছে H-1B ভিসা, সেই ভিসার মাধ্যমে প্রথমে টেক্সাসে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন টেক্সাসের গভর্নর অ্যাবট, যে H-1B ভিসায় যারা আছে তাদেরকে সেই স্টেটের সাহায্য প্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো চাকরির সুযোগ করে দেওয়া যাবে না, সেই ধরনের সিদ্ধান্ত একই রকম পদ্ধতিতে গ্রহণ করেছে ফ্লোরিডা। অর্থাৎ যুক্তরাষ্ট্রে এখন দুটি স্টেটে H-1B ভিসায় যারা রয়েছেন তারা সেখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে চাকরির সুযোগ পাবেন না। তবে যারা ইতিমধ্যেই H-1B ভিসা নিয়ে চাকরিতে রয়েছেন তাদের চাকরির ব্যাপারে কোনো সমস্যা দেখা দেবে না। সেটি তারা চাকরি তাদের অব্যাহত রাখতে পারবেন। এই সিদ্ধান্তটি অবশ্য রয়েছে সেখানে কার্যকর। এবং ফ্লোরিডার যে 12টি স্কুল রয়েছে বিশ্ববিদ্যালয়, সেগুলি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজ হিসেবে পরিচিত। সেই কলেজগুলির ক্ষেত্রেই শুধু H-1B ভিসায় যারা রয়েছেন তাদেরকে চাকরিতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করে থাকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, সেই ডিজিজ কন্ট্রোলের উপরে আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইতিমধ্যেই নতুন একটি পোল জরিপ নেওয়া হয়েছে, সেই জরিপটি নিয়েছে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, এবং সেই জরিপে বলা হচ্ছে যে আমেরিকার যে বিভিন্ন ফেডারেল সংস্থা রয়েছে সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এই ডিজিজ কন্ট্রোলের সিদ্ধান্ত এখন অনেকের কাছেই তেমন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, বিশেষ করে ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে। RFK জুনিয়র হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে যে বিতর্কমূলক সিদ্ধান্তগুলো দেওয়া হচ্ছে এতে জনবলে আস্থা হারিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ বিশেষ করে অনেক বাবা-মাই এখন বলছেন তারা সিডিসি চাইতে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে যে সিদ্ধান্ত কিংবা যে পরামর্শ দিয়ে থাকে সেটি তাদের কাছে অতি মাত্রায় গ্রহণযোগ্য সিডিসির দেওয়া পরামর্শ চাইতে। এবং এই জরিপটি নিয়েছেন যে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশনের যে সর্বশেষ ভ্যাকসিন সংক্রান্ত সিদ্ধান্ত সেগুলো অনেকটাই বিতর্কমূলক। এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার যে জরিপ তাতে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত যে চাইল্ডহুড ইমিউনাইজেশনের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো দিচ্ছে সিডিসি, সেগুলো চাইতে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান যে সিদ্ধান্তগুলো দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে সেগুলো অধিকতর গ্রহণযোগ্য। এবং সর্বশেষ যে জরিপটি আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 2024 সালে 4 ভাগের 3 ভাগ মানুষই এই সিডিসি পরামর্শগুলো সংগ্রহ করত, কিন্তু এখন সেটি 2026-এ নেমে এসেছে প্রতি 10 জনের মধ্যে মাত্র 6 জন সেটি গ্রহণ করে থাকেন।
অর্থাৎ প্রায় 40% মানুষ এটি এখন আর গ্রহণ করেন না। 60% মানুষ করেন। কিন্তু আগে 3% অর্থাৎ 75% মানুষই সেই সিডিসির পরামর্শ সংগ্রহ করছেন এবং এই জরিপটি গ্রহণ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের ৩ থেকে ১৭ তারিখের মধ্যে এবং প্রায় ১,৬৫০ জন বয়স্ক ব্যক্তি এই জরিপে অংশ নিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি সবচেয়ে বিতর্কিত একটি আ হোমলেস শেল্টার যেটি বেলভিউ হাসপাতালের পাশে রয়েছে সেটি বন্ধ করে দিয়েছেন আকস্মিকভাবে। এখন সেখানে অবস্থানরত ২৫০ জন গৃহহীন মানুষকে অন্যত্র পা পা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং এটি দীর্ঘদিন ধরে এই ৩০ স্ট্রিট শেল্টার হিসেবে যেটি পরিচিত, সেটি দীর্ঘদিন ধরে নানা অবস্থাপনার মধ্যে পরিচালিত হচ্ছে বলেই এতদিন ধরে সংবাদে প্রকাশিত হয়েছিল। আপাতত এখানে শেষ করি আজকে। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছে জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি জানেন যে মালয়েশিয়া থেকে একজন বাংলাদেশিকে এফবিআই গ্রেফতার করে ধরে নিয়ে এসেছে এবং তাকে আলাস্কার ফেডারেল প্রিজনে রাখা হয়েছে এবং এটা নিয়ে আসলে কমিউনিটির মধ্যে অনেক আলোচনা হচ্ছে যে কি কারণে তাকে গ্রেফতার করা হলো। যদি বলা হচ্ছে চাইল্ড আপনার চাইল্ড পর্নোগ্রাফির অভিযোগে, বাট একটু ঘটনাটি খুলে বলবেন যে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড এন্ড হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড। জি, অনেক ধন্যবাদ। আবু তাহের সাহেব, আপনার মনে আছে যে আমরা 2 সপ্তাহ আগে আপনার টেলিভিশনে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ কেন্দ্রিক একটা পাচার চক্র এবং যারা বাইরে মানে বাংলাদেশ থেকে বসে এই যে অনলাইনে নানা অপরাধে জড়িত এর অংশ এই যে মালয়েশিয়াতে উনাকে পাওয়া যায়। উনার বিরুদ্ধে 22 সালে অভিযোগ আনা হয়েছে এবং মোস্ট ওয়ান্টেড লিস্ট। তারা ওখানে দেশের বাইরে অবস্থান করে, মালয়েশিয়া অবস্থান করে তিনি ওই চক্রের সাথে বিভিন্ন অল্প বয়স্ক মেয়ে বা বিভিন্ন নারীদের তিনি ভিডিও করতে রাজি হয়েছেন এবং ভিডিও গুলা রেকর্ড করে তিনি বিক্রি করেছেন। এটা 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 নিয়ে তাকে দীর্ঘ তদন্ত হচ্ছিল এবং তদন্ত করে তাকে এফবিআই খুঁজতেছিল। তো মালয়েশিয়া অবস্থান করে মনে করেছিলেন যে সেখান থেকে আমেরিকানরা ধরে নিয়ে আসতে পারবে না, কিন্তু এটা আমরা বেশ কিছুদিন থেকে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশকে ঘিরে যে একটা জালিয়াত চক্র যারা অনলাইনে জালিয়াতি করতেছে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি, দুঃখজনক হলেও সত্য, এটার সাথে জড়িত। এদেরকে টার্গেট করে একটা নতুন আইন এবং একটা নতুন উদ্যোগ তারা পরিচালনা করতেছে যাতে এফবিআই ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করে ও নিরাপত্তা সমঝোতার মাধ্যমে তারা সরাসরি গিয়ে ওখান থেকে গ্রেফতার করে নিয়ে আসবে। সো এইটা যে আজকে মালয়েশিয়া থেকে ওনাকে গ্রেফতার করে কালকে মানে নিয়ে আসা হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হচ্ছে এবং এটা যে মালয়েশিয়া এমন না, বাংলাদেশ থেকে এরা ধরে নিয়ে আসবে ভবিষ্যতে। এবং এটা বাংলাদেশের নামটা উচ্চারিত হচ্ছে, যেখানে এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল দ্রুতই এটা মানে এটা প্রচার করেছেন তার এক্সে এবং সেখানে বাংলাদেশের নামটা আপনি যদি লক্ষ্য রাখেন যে আমরা গত সপ্তাহে কয়েকদিন আগে 3-4 দিন আগে আমাদের বাফেলোর একজন এরকম ডিজিটাল মানে অনলাইনে মানে কি নিয়ামত না কি নাম ওনার, ওই যে বাফেলোর এক ভাই, ওনারও দেখা গেল যে এরকম একটা জালিয়াতির সাথে একজন বয়স্ক নারীকে তিনি ডিজিটাল কারচুপির মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে তার টাকা আত্মসাৎ হওয়ার জন্য সেখানেও তিনি ধরা পড়লেন। এই সমস্ত উদ্বেগ, একের পর এক উদ্বেগ ঘটনা বাংলাদেশিদের নাম আসছে, ওইটা আমাদের জন্য খুবই অসম্মানজনক এবং কোন পর্যায়ে কোন লেভেলের মানে দুর্বৃত্তপনায় বাংলাদেশের জড়িয়ে গেছেন। আমরা একসময় মনে করতাম এইসব মানে আফ্রিকার কোন দেশের লোকজনটা করে, নাইজেরিয়ার লোকজনটা করে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা তথ্য প্রযুক্তির প্রশিক্ষণের সাথে সাথে এই সমস্ত অপকাজেও তারা দক্ষতা অর্জন করছেন এবং প্রচুর দুর্নাম আমাদের জন্য নিয়ে আসছেন। তো এটা খুব অ্যালার্মিং। তো এই মানে মালয়েশিয়া থেকে ধরে নিয়ে আসার পর ওনার 20 বছরের কারাদণ্ড হবে নির্ঘাত, যদি মানে আর বেশি না হয়। জি আবু তাহের। এবং যাবজ্জীবনও হতে পারে, রাইট? হ্যাঁ, যাবজ্জীবন হতে পারে। তার বিরুদ্ধে 13 দফা। যে মালয়েশিয়ায় বসে উনি পর্নোগ্রাফি করছে, চাইল্ড পর্নোগ্রাফি, বাট যুক্তরাষ্ট্র মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র কেন ইনভলভ হলো? যুক্তরাষ্ট্র কেন তাকে গ্রেফতার করতে গেল? ওকে, আপনি মালয়েশিয়া বিশেষ যুক্তরাষ্ট্রের নারীদের, অপবয়স্ক মেয়েদের যখন টার্গেট করবেন অনলাইনে, এরা রিপোর্ট করবে। এরা রিপোর্ট করছে লোকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী, এটা এফবিআই এর কাছে গেছে। এফবিআই কে খুঁজতে খুঁজতে দেখছেন যে আপনি তো এই পাশের বাসায় বসে নাই,
আপনি বসে আছেন মালয়েশিয়া বা বসে আছেন বাংলাদেশে বা অন্য কোনো জায়গায়, তাদের এই এবং এইটার সাথে মানে ওই যে আপনি পর্নোগ্রাফি রেকর্ড করতেছেন, পর্নোগ্রাফি বিক্রি করতেছেন, এটার সাথে একটা চেইন অপরাধ চক্র, সেই অপরাধ চক্রকে জড়িত করার তদন্ত করতে গিয়া যুক্তরাষ্ট্র এই সমস্ত অপারেশন এখন দেশের বাইরেও পরিচালনা করতেছে এবং তাদেরকে হান্ট করতেছে। সো এটা ওকে আলাস্কাতে নিয়ে যাওয়া হলো কেন, অন্য জায়গায় না না নিয়ে? সম্ভবত আলাস্কার যে মামলা, সেই মামলা সূত্র ধরে প্রথম তদন্ত হয়। তো আপনি জানেন অপরাধজনক মামলায় যেখান থেকে অপরাধ ইনিশিয়েট করা হয়, তদন্ত করা হয়, তাকে সেখানে হাজির করা হয়। তো আলাস্কাতে নিয়ে আসার কারণ সম্ভবত আলাস্কার কোন নারী প্রথম কমপ্লেন করেছিলেন, তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, সেই সূত্র ধরে তাকে আলাস্কায় নিয়ে আসা হয়েছে বলে আমার অনুমান। রাইট। সো আপনার আপনার কি মনে হয় যে বাংলাদেশি কমিউনিটির বা বাংলাদেশি কেউ ইন্টারন্যাশনাল চাইল্ড পর্নোগ্রাফিতে এইরকম জড়িত? এর আগে তো আমরা এই ধরনের খবর দেখি নাই। এটা শুনেন, এটা মানে পর্নোগ্রাফি একটা অন্য জিনিস। আমাদের বাংলাদেশিদের ছেলেরা প্রচুর মেধাবী এবং ওই যে প্রজন্মের মানুষরা বিভ্রান্ত হতে পারে, আমাদের এই প্রজন্মের মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা আন্তর্জাতিক চক্র এদেরকে নিয়ে, আমরা জানি বাংলাদেশ থেকে আদম পাচার করে কম্বোডিয়া নিয়ে এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের যে যুব প্রজন্ম, এদের মধ্যে হঠাৎ করে এই প্রযুক্তিটা গেছে এবং এই প্রযুক্তিটা সহজে আত্মস্থ করতে পারে মানে এটা বাংলাদেশি মানুষ। এবং আপনি যদি দেখেন এই কম্বোডিয়া বা ওই সমস্ত দেশের এরা ইংরেজি যত দ্রুত শিখতে পারে না, আমাদের বাংলাদেশে সেই একদম মফস্বলের একটা ছেলে সে দ্রুত ইংরেজি আয়ত্ত করতে পারে। তো এই সমস্ত দিক দিয়ে আমাদের বাংলাদেশের একটি ব্যাপক জনগোষ্ঠী, বিশেষ করে যুব প্রজন্ম, এদেরকে টার্গেট করে আন্তর্জাতিক একটি চক্র তাদেরকে এই অপরাধ জগতে নিয়ে গেছে এবং এটা আমাদের দেশের জন্য একটা ভয়াবহ বাস্তবতা। এটা আমাদের দেশের সরকার মানে এটা নিশ্চয়ই খেয়াল রাখবেন বা তাদেরও নজরে আসবে এবং এটাকে যদি দমন না করা যায়, আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের মানে আরো দুর্নাম হবে। এবং এর আগে আমরা জানতাম যে ভারত থেকে এখনো পরিচালনা করা হয়, কিন্তু ভারতে এইসব নজরদারি বেড়েছে। আমাদের তো সরকারের নানান ঢিলেঢালা অবস্থা ছিল আগে, এইসবের ফাঁক দিয়ে আমরা কে ক্ষমতায় থাকবো, কে ক্ষমতায় আসবো, এইসব ভেজালের মধ্য দিয়ে গিয়ে সমাজের অনেক অনুষঙ্গকে সঠিক নজরদারিতে নিয়ে আসার আমাদের সুযোগ ছিল না। আমরা গুম খুন করেছি মানে ভালো মানুষকে রাজনীতির মতো বিরোধের কারণে, কিন্তু এই সমস্ত দুর্বৃত্তরা আমাদের আস্তিনের তলায় বড় হয়েছে। হয়তো দেখা যাবে এদের পিছনে বড় বড় ক্ষমতাশীল বা ক্ষমতাশীলদের কাছের লোকজনের, বড় বড় ভাইদের, ভাই বেরাদ্দদের মদত আছে। তো এই সমস্ত এখন তদন্ততে বেরিয়ে আসবে এবং আমার মনে হয় বাংলাদেশ সরকারের ব্যাপারে নজরদারি জোরদার করবে। সো আপনি জানেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক জায়গায় অনেকেই হয়তো গোপনে বিভিন্ন সময় এই ধরনের সাইটে চলে যেতে পারে, রাইট? সো এইসব ব্যাপার নিয়ে সতর্কতা, কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? কারণ চাইল্ড পর্নোগ্রাফি, শুধু আপনি যে চাইল্ড পর্নোগ্রাফি নিজে ইনভলভ তা না, যদি আপনি এই ধরনের পর্নোগ্রাফি সাইটে যান সেটাও কিন্তু অন্যায়। অবশ্যই, এবং এটা আপনি ওখানে প্রত্যেকটা সাইটে ঢোকার আগে আপনি বুঝবেন আপনি কি করতেছেন। আপনার মানে শুধুমাত্র ক্লিক করে অনেকেই আমাদের লোকজনের সেই মানে সেই পর্যায়ে হয়তো সচেতনতা নাই। আপনার খুব কেয়ারফুলি এইসব মানে এবং স্থানীয়ভাবে এগুলা স্টিং অপারেশন হয়। আমার জানা মধ্যে একাধিক লোক বাংলাদেশি লোক এই ধরনের ফাঁদে পড়েছেন এবং অনেক সময় নির্দোষ ক্লিক থেকে অনেক সময় উৎসাহের কারণেই মানে এইসব স্ট্রিং অপারেশনে পড়তে পারেন। তো কোনো জায়গায় ক্লিক করার আগে সতর্ক থাকবেন। এখানে যেমন প্রযুক্তি আপনাকে ঘরে বসে অনেক বিনোদনের সুযোগ করে দিয়েছে, আপনার বিপদটাও কিন্তু খুব মানে হাতের মোজায়। এবং এইটা যে শুধু কম্পিউটারে না, আজকে ফোনের মাধ্যমেও এরকম অনেক ঘটনা ঘটতেছে। আমরা জানি ফোনের মাধ্যমে আপনার মেসেঞ্জার বা অন্য বিষয়ে নানান আলোচনা জুড়ে অনেকে টাকা পয়সা তো খুঁয়েছেন, এটার চেয়েও আরো অনেক বিপজ্জনক, অনেক লজ্জাজনক ঘটনায় পড়তে হয়েছে। এবং এটা সবাই যে অপরাধী, সবাই যে মানে অনেকেই নির্বুদ্ধিতার কারণে, অনেকেই সচেতনতার অভাবে এসবে জড়িয়ে পড়েছেন। তো তাদের আমি মনে করি খুবই সতর্ক এই ধরনের একটা ঘটনার মধ্যে দিয়ে মানে আত্মসমালোচনা করবেন, উপলব্ধি বাড়াবেন এবং অলওয়েজ থিঙ্ক টুয়াইস বিফোর ডু এনিথিং। আপনি কোনো কিছুতে কোথাও পদক্ষেপ দেওয়ার আগে আপনি বুঝবেন আম আই ডুইং রাইট, আমি কি ভালো এটা করতেছি, আমি যা করতেছি এটার জন্য দায়িত্ব আমাকে নিতে হবে। সুতরাং ভেরি কেয়ারফুল সবাই। মানে আজকের এই প্রযুক্তির যুগে, প্রযুক্তি যেমন আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে, প্রযুক্তি আমাদের জন্য অনেক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সো আমি আশা করবো সবাই ব্যাপারে সতর্ক থাকবেন।
এবং আরেকটা বিষয়, যারা যে বাচ্চাদের যে অপ্রাপ্ত বয়স্ক যারা, তাদেরকে আমরা অনেকেই ফোন দেই, স্মার্টফোন। এই ফোন দেওয়ার আগে আমার মনে হয় যে প্যারেন্টাল কন্ট্রোল অলমোস্ট সব ফোনেই আছে, সো এগুলা আপনার এনশিওর করা যে অবশ্যই এগুলো অ্যাক্টিভেট করে দেবেন। অনেকেই আমাদের আমাদের দুঃখজনক সত্য হলো আমরা যারা প্রথম প্রজন্মের অভিবাসী, আমরা অনেকেই এইসব ব্যাপারে সচেতন না। তো এই ব্যাপারে মানে পারিবারিক লোকজন, বন্ধু বান্ধব এদের সাথে আলাপ করে এই বিষয়ের ব্যাপারে সতর্ক থাকা, প্যারেন্টাল যে রেস্ট্রিকশন আছে এটা অ্যাক্টিভেট করে একটু নজরদারি রাখা। এবং বিশেষ করে অল্প বয়সীরা খুব সহজেই বিভ্রান্ত হতে পারে, তার জীবনের অভিজ্ঞতা অনেক কম। তো এটাকে মানে আমাদের অভিভাবকদের দায়িত্ব নিয়ে আমাদের এই প্রজন্মকে, আমাদের অল্প বয়স্ক লোকজনকে রক্ষা করতে হবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সব প্যারেন্টাল কন্ট্রোল কীভাবে আপনি ইউজ করবেন এই বিষয় নিয়ে কাল পরশু আমরা আলোচনা করব। আমরা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন। প্রফেসর নকিবুর রহমান নকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। রমজানের শুভেচ্ছা আপনাকে, এবং ঈদ তো কাছে চলে আসতেছে। হাউ ইউ ফিলিং? জি, অনেক ধন্যবাদ তাহের ভাই। না আসলে রমজানের সময় একটু কঠিন হয়ে যায়, তারাবির নামাজ পড়ে আসতে আসতে দেরি হয়ে যায়। এছাড়াও কিছু ট্রাভেলের কারণে আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পারিনি। জি, তো সো আপনাকে জানতে শুভেচ্ছা চাচ্ছি যে ইব্রাহিম ভাই, বিষয়টি, ভালো লাগছে দেখে। জি, শুভেচ্ছা আপনাকেও। প্রথম যে বিষয়ে জানতে চাচ্ছি তা হচ্ছে যে আপনার ইরান যুদ্ধ, যে এই যুদ্ধের যে প্রভাব, এই প্রভাবে আপনি তো ইকোনমিক্সের টিচার, অর্থনীতি আপনি ভালো বুঝেন, আন্তর্জাতিক পর্যায়ের মানে অর্থনীতির উপর কী ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? না, যুদ্ধের প্রভাব অর্থনৈতিক ভাবে সবসময় খুব খারাপ হয়, এটাতে কোনো দ্বিমত কারো নাই। যেটা একটা কথা প্রচলিত আছে যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না, অনেক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধ শুরু হয়। কিন্তু যেটা হয় যুদ্ধের পরে সেটা হলো যে হাজার হাজার কবর তৈরি হয়, কিন্তু আসলে সেই সমস্যা থেকেই যায়, এটার কোনো সমাধান হয় না। এই যুদ্ধে শুধু যুদ্ধ না, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যদি কোনো অস্থিতিশীলতা শুরু হয়, এটার সবচেয়ে বড় প্রভাবটা পড়ে ক্রুড অয়েল মার্কেটে। ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, এবং ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায় তাহলে পরে ক্রুড অয়েল হলো সমস্ত কনজিউমার প্রোডাক্টসের র ম্যাটেরিয়াল এবং লজিস্টিক্স এবং যেই সাপ্লাই চেইনের যেই ফান্ডামেন্টাল, সেটা কিন্তু জ্বালানি তেলের ক্রুড অয়েলের উপরে ডিপেন্ডেন্ট। সুতরাং ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায়, সাথে সাথে আপনি দেখবেন যে গ্লোবালি মুদ্রাস্ফীতির হার ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এটা হলো গ্লোবালি অবস্থাটা। আর তারপরে আমরা যদি এই পার্টিকুলারলি ইরানের কথাটা ধরি, যে হুরমুজ প্রণালী যেটা, সেখান থেকে যে ন্যারো একটা ক্যানেল গিয়েছে, এই ক্যানেলটার মাধ্যমে মোটামুটি মধ্যপ্রাচ্য থেকে শিপিং রাউট এবং ইউরোপের সমস্ত জায়গা থেকে আপনার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ এশিয়া, সাউথ সেন্ট্রাল এশিয়াতে যত মাল পরিবহন হয়, সেটা যদি হরমুজ প্রণালীটা বন্ধ হয়ে যায়, তাহলে পরে তাদেরকে সেই সুয়েজ ক্যানেল হয়ে কিংবা সাউথ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে আসতে হয়, যার কারণে জ্বালানি খরচ ইটসেলফ দ্বিগুণ বেড়ে যাবে। সো এই হরমুজ প্রণালীটা যেটা ইরান বন্ধ করে দিয়েছে যুদ্ধের পরপরই, এটার ফলে গ্লোবাল সাপ্লাই চেনের একটা বিরাট ডিসরাপশন হবে, এবং এর ফলে বাংলাদেশের মতো দেশগুলার অর্থনীতি, ইট উইল টেক এ হিউজ টোল, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং মোটা দাগে যদি বলতে চাই যে যুদ্ধে শুধুমাত্র মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেটা আপনার যেই হেলিবার্টন, তারপরে হলো আপনার এই ধরনের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যেই বোয়িং থেকে শুরু করে যে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের স্টক প্রাইসগুলো বেড়ে যাবে, রকেট মার্টিন, এই ধরনের কোম্পানিগুলার যারা অস্ত্র সাপ্লাই দেয়, যুদ্ধ বিমান সাপ্লাই দেয়, তাদের অর্থনীতি ডেফিনেটলি তারা একটা বিরাট, দে উইল আর্ন এ বিগ পে চেক। কিন্তু এর বাইরে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বাইরে এভরি সিঙ্গেল পার্সন উইল বি সাফারিং, এবং এই যুদ্ধটা যত দীর্ঘমেয়াদী হবে সাফারিংটা তত বাড়বে। এই যুদ্ধটা
যত স্বল্পস্থায়ী হবে, এটার কনসিকুয়েন্স অলরেডি হয়ে গিয়েছে, এটা কনসিকুয়েন্সটা তত কম হবে। এটাই কনক্লুশন। এ কারণে আপনি দেখবেন যে যদিও অনেক ধরনের হম্বিতম্বি চলছে, কিন্তু সাথে সাথে সিজফায়ারেরও একটা উদ্যোগ শুরু হয়েছে। কারণ যেটা মনে করা হয়েছিল যে একটা ইট উইল বি এ কুইক সার্জিক্যাল স্ট্রাইক, অ্যান্ড দেন ইরান উইল কাম টু সাবমিশন, কিন্তু সেটা হচ্ছে না, যার কারণে বিশ্বের সমস্ত মানুষেরই ভোগান্তি এর মাধ্যমে বেড়ে যাবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর গোলাম এম মাতবর আমাদের সাথে আছেন। এই বিষয়ে আপনার কোনো কমেন্ট আছে? আমরা পরে যাব প্রেসিডেন্ট ট্রাম্পের যে আপনার হোমল্যান্ড সেক্রেটারির বিষয়ে আলোচনা করতে, বাট আগে এটা জেনে নেই একটু, এই বিষয়ে কোনো কমেন্ট আছে আপনার? আসলে আপনি কি ইরান স্ট্রাইকের কথা বলছেন? জি জি, ইরান স্ট্রাইকের ইকোনমিক ইম্প্যাক্ট। আসলে দেখুন, ডক্টর নাকিবুর রহমান তো খুব সুন্দরভাবেই বলেছেন। এর ইকোনমিক ইম্প্যাক্ট আসলে আমি এর আগে একটু বলেছি যে আলটিমেটলি it's not going to be impact or disaster on the people, those who are actually doing all those things, but it's going to be exactly what Dr. Nakibur Rahman said. It is on the people like you and me. Among developing countries particularly, they are going to suffer. Within the developed countries, we are already paying the price, as a result of this uncertain situation. We do not know how long is that going to take. আজকে তেলের দাম আপনি দেখেছেন, তেলের দাম যেখানে আমরা তেলের দাম already চলে গেছে। $2.70 এরকম ছিল, আজকে দেখছি $3.10 আমি এগ্রি করি ডক্টর নকিবের সাথে যে যত বেশি তাড়াতাড়ি এটাকে রিজলভ করা যায় ততই ভালো, কিন্তু সেই তাড়াতাড়িটা আপনি কিভাবে রিজলভ করবেন এটাও কিন্তু ইটস নট দ্যাট ইজি। এটা খুব আনসার্টেন টেরিটরি, আর আপনি ইরানকে অত বেশি বোধহয় আন্ডারমাইন করা উচিত হবে না তাদের, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের। তা আমরা বলছি যে এখন যাকে তারা নেতা বলছে সেটা আই ডোন্ট থিঙ্ক দ্য প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে কমিউনিস্ট ছেলে ইজ নট এ রাইট ওয়ান. So that means we are trying to decide everything for Iran. That's what we are trying to decide for Venezuela and everyone. Even Venezuela, আপনি প্রেসিডেন্টকে নিয়ে আসছেন, what are we now? You cannot do it like that way. আমি করবো সবকিছু ডিসাইড করবো what is going to be good for you, what is not going to be good for you. So at the end of the day, because of these egoistic people, because of this their malified intention, vested interest তাদের, এবং এই vested interestটাকে এখানে আমরা জানি যে কায়েমি সত্যটা, it's not about United States. আপনি বোধহয় ইউনাইটেড স্টেটসের বোধহয় লেটেস্ট যদি একটা সার্ভে পোলে দেখেন, younger people, particularly among them, they're thinking and they're already casting their voice that what is that giving to us. এবং ইসরায়েলের প্রতি যে মানুষের যে একটা আমেরিকান যে মানুষের যে একটা ছিল সেটা কিন্তু অনেকটা কিন্তু এখন কিন্তু অনেক নিচে চলে আসছে. I think about close to, I think, the 50% people, they are saying that what do we get out of it. So those are the questions also coming because of this strike, on Iran. So that's why we are now, but I think it's an uncertain territory kind of thing. আমি আশা করব যে ডক্টর নকিব যেটা বললো যত তাড়াতাড়ি হবে তত ভালো, but I don't see the sign it's going to happen like so promptly. It will take time, and it's going to be disastrous for people, regular people, and particularly for the developing countries, I think. So that's what, I always thought that United Nations also cannot do anything, because we are not going by the rules, that the charter that we signed, that we are going to abide by the United Nations Charter. So no. So any mighty country, any mighty nation can invade any countries that they are not comparable to them, and that's what is happening. That is the rule becoming in this world now, lawlessness, and whatever I want to do it. I have the power, and I thought in this situation, particularly Iran situation, তাদের মতো যে আরো যে উন্নত দেশগুলো আছে যাদেরও আপনার নিউক্লিয়ার পাওয়ার আছে, আমি ভাবছিলাম যে তারা আসবে এবং তারাও বলবে যে look, the way actually you came for Israel, I came here for Iran because I have investment there, I have actually job there, and nobody actually came at the end of the day. So it's like basically you have to do your own war. Right, thanks. Yes. Thank you so much. ইব্রাহিম স্যার কোন কথা কিছু বলতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছি না, কিন্তু দুই অধ্যাপকের চেহারা দেখে আমার এখানে বলার জন্য তো একটা সাহস লাগে, কিন্তু আমরা খুব প্রাউডলি দেখতে পারি যে এই ধরনের আমাদের যোগ্য অধ্যাপকদের দ্বারা যে নতুন প্রজন্ম লেখাপড়া করে বিষয়ে, তারাই এই যুদ্ধ বিরোধী মনোভাব, তারাই এই
আপনার এই বিভিন্ন ওই যে সার্ভেতে যুগ দেয় এবং এটা ফলাফল আমরা দেখতেছি। তো আমি আমি মানে মোটামুটি মোটা দাগে মানে ওনারা যা বলছেন, মানে এই যুদ্ধ বাঁধলে তো শুনেন দেওয়ালয় যখন পুরে, এই যুদ্ধ বাঁধলে যে অর্থনীতির যে একটা খারাপ পরিণতি হবে এটা সবাই জানেন। তবে আমাদের গ্রেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্যাস প্রাইস বৃদ্ধির ব্যাপারে আজকে একটা লাইন বলেছেন। আমি সাধারণ মানুষের পক্ষ থেকে এটা শোনাইয়া দিই যে উনি বলছেন বাড়লে বাড়ুক, এটা আবার নেমে যাবে। সুতরাং মানে এখন আমাদের সাধারণ গ্রামের মানুষ কি বলতো যে কাঁঠাল যখন ভাঙছেন আপনি ভাই এটা খায়া শেষ করেন। তো এখন যুদ্ধে নামছে, যুদ্ধে নামলে কালকে এটা ফ্ল্যাগ নামায়া মানে বলতে হবে না, একটা পর্যায়ে বলতে হবে আমেরিকার পতাকা ওটাই আমরা যখন সবসময় বলছি যে আমরা জয়লাভ করছি। এই জয়লাভের একটা জায়গায় আমাদের যেতে হবে, সেই পর্যন্ত মানে এখন আমাদের যদি সাফার করতে হয় আমরা করব, এবং দিস নেশন ইজ রেডি টু মানে সাফার গেট So what সাফার। is the বুঝছি আপনি আপনি যে কথা বলছেন এটা তো আপনি বলবেন ইব্রাহিম ভাই, হুইচ নেশন সাফার্ড, হুইচ নেশন সাফার্ড? না, সব দেশে সব মানুষ সবাই সাফার করতেছে। সবাই সাফার করতেছে, কিন্তু এই যে যুদ্ধটা আমরা গেলাম, আমেরিকার ইন্টারেস্টটা কি আপনি আমাকে বলেন তো এখানে? আমেরিকার ইন্টারেস্টটা কি ছিল? আমরা তো আসলে, এবং এখন কিন্তু এটা কথা উঠছে অলরেডি, কিন্তু সেনেটে আপনার পলিটিক্যাল লিডার আনছেন যে ইরানে যে যুদ্ধটা গিয়েছে, ইরানে কার ইন্টারেস্টে গিয়েছি আমরা? ইরান আমেরিকার জন্য একটা threat হয়ে দাঁড়াইছিল। আপনি এটা আমরা এটা কিন্তু এভাবে ইন্টারপ্রেট করছি, it is interest of the Israel, it's not interest of the United States। এবং বেঞ্জামিন নেতানিয়াহু কয়বার আসছেন, এসেই কিন্তু আলটিমেটলি কিন্তু অন্য কোনো প্রেসিডেন্ট আমার মনে হয় না এটাতে এত বড় একটা ইয়াতে যেত আর কি, যেটা উনি করেছেন। এবং আলটিমেটলি দেখেন আপনি যে বলতেন সবাই সাফার করবে, why we are suffering at the cost of some ego and at the cost of someone's interest? আমি 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 আমার ইন্টারেস্ট আমি আগে দেখবো, ইউনাইটেড স্টেটস আমার ইন্টারেস্টটা কি, হোয়াট এম আই গেটিং আউট অফ ইট? কারণ ওরা সবসময় যেটা করছে যে যুক্তরাষ্ট্রকে এর সাথে অ্যালাইন করে ফেলে। ইট ইজ এ কমন থ্রেট, নট অনলি ফর আস, ইজ ইট থ্রেট ফর ইউ? হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি নট বিগ টু ইউনাইটেড স্টেটস। আমরা একটা সফল পরিসমাপ্তি চাই, যে সফলতা আমরা বলতে পারবো যে আমেরিকার জয় হয়েছে। জিজ্ঞেস করতে পারবো পরে, এখন না, এটা ভেরি বোরিং কথা বলবেন আপনি, আমি জানি। সেটা হবে যে আমি যদি জিজ্ঞেস করি যে বুশের একটা ডক্ট্রিন ছিল, হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ ট্রাম্প, হোয়াট ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য ডক্ট্রিন? হি উইল বি রিমেম্বার্ড অ্যাজ এ হিরো, মানে আমেরিকাকে একটা মহান দেশ হিসেবে সারা পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্টকে এখন প্রেসিডেন্ট হিসাবে মানে গণ্য করে, বুঝছেন? জাস্ট রিমেম্বার হু ওয়াজ জো বাইডেন, মানে 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 জাস্ট এই 1 বছর 2 বছর আগের কথা মনে রাখেন। আমেরিকাকে নিয়ে আমেরিকার পক্ষে যেদিন ঢাকায় মিছিল হবে মনে করবেন আমেরিকা ঠিক নাই, আমেরিকার পক্ষে যেদিন ওই আপনার আফগানিস্তানে মিছিল হবে, মনে করেন প্যারিসে মিছিল হবে, ঠিক নাই। যখন আমেরিকার বিরুদ্ধে সবাই মিছিল করবেন তখন মনে করবেন আমেরিকা ইজ ডুইং সামথিং রাইট। সো ওয়াশিংটনে যে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভ করে, এরা তো আমেরিকান সব। ওকে, এগুলা এই যুদ্ধ বিরোধী এগুলা মানে সবসময় ওনারা জানে, ওনাদের ব্যানার লেখা আছে। আমরা যেমন আগে বাংলাদেশে এই বাজেট চাই না বইলা জুলাই মাসে প্রত্যেকবার নামতাম, এই যুদ্ধ বিরোধী লোকজন চেনা। আমি যে পাড়ায় থাকি ওই মহল্লায় 4 জন আছে, গত 40 বছর দেখছি ওই 4 জন ব্যানার নিয়ে বাইরে যায়। ইব্রাহিম ভাই, এই প্রেসিডেন্ট ইব্রাহিম ভাই বলেছিল যুদ্ধ চায় না, এবং আচ্ছা হি ইজ নট গোইং টু গো ফর ওয়ার। সো হোয়াই, এট হোয়াট স্টেক ইউ ওয়ান্ট টু ইরান? আমার মনে হয় প্রফেসর গোলাম মাতবর, ওনার সাথে এই বিষয়ে আলোচনা করে লাভ হবে না, কারণ উনি একটা সাইটে কথা বলবেন। জার্নালিস্ট, হি ইজ আ সেন্সিবল পারসন, রেশনাল পারসন। বিং এ জার্নালিস্ট আপনি তো ইউ শুড মেইনটেইন ইউর নিউট্রালিটি, রাইট? একটা পজিশন আপনারাই তো ফ্যাক্টস এন্ড ফাইন্ডিং নিয়ে আপনারাই আমাদেরকে ইনফর্ম করেন, ইউ নো। সো আপনি নিউট্রালিটিটা এইভাবে মেইনটেইন করি মাতবর ভাই। এই আমরা যেখানে বসে আলাপ করেতেছি, এই আলাপটা মনে হয় মাঝে মাঝে বলা হয় এটা ডেমোক্রেটিক ক্লাবের একটা অফিস, স্থানীয় অফিস। এখানে যে অন্য ভার্সন আছে, এই ভার্সনটাকে আমি তুলে দেওয়ার চেষ্টা করি। দ্যাটস অল আই এম ট্রাইং, আই হ্যাভ বিন ট্রাইং। তো এটাকে আর ডেমোক্রেটিক ক্লাবের একটা অফিস বলে মনে হয় না। জি ইব্রাহিম ভাই, আপনার সাথে আমার যখন ইলেকশনের আগে কথা হচ্ছিল তখন আপনি আমাকে শোনাচ্ছিলেন যে কয়টা যুদ্ধ শুরু করছে বাইডেন, কয়টা যুদ্ধ শুরু করছে ওবামা। তো কিন্তু এখন তো দেখছি যে নতুন করে শান্তিপূর্ণ জায়গাগুলোতে যুদ্ধ শুরু করছে ট্রাম্প। অথচ ট্রাম্পের নির্বাচনে একটা বড় এজেন্ডাই ছিল যে সে আমেরিকা ফার্স্ট, যুদ্ধ মানে যুদ্ধের বিরুদ্ধে তিনি দাঁড়াচ্ছেন। তিনি তো নিজের কথাকেই নিজে ধরে রাখতে পারছেন না।
সো সো এই জন্য আমি জানি আপনি যেভাবেই হোক, মানে ট্রাম্প সাপোর্টারদের একটা ইলিউশন আছে যে ট্রাম্প যাই করুক না কেন, ফিফথ অ্যাভিনিউতে কাউকে গুলি করে মারলেও এটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করবে। সুতরাং মানে এখানে আপনি কি জবাব দিবেন আমি শুনতে ইন্টারেস্টেড না, শুধু আপনাকে একটু মনে করাই দিলাম না, যে এটা আপনি হাসান আমাকে ভাই- কিন্তু বলেছিলেন যে হাসান ভাই কয়েকদিন ট্রাম্পই আগে একটা- একমাত্র দুনিয়াতে যুদ্ধ বন্ধ করবে, অথচ নতুন করে দুনিয়াটাকে অশান্ত করে ফেললো। হাসান ভাই কয়েকদিন আগে একটা স্ট্যাটিস্টিক বলেছিলেন যে ট্রাম্প সমর্থক যারা রিপাবলিকান এরা নাকি পড়াশোনা করে না, এরা ওই একদম কাল থাকে, তারা ওই অন্ধ হয়ে বসে থাকে আপনার ট্রাম্পের একদম supporter। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এরা লেখাপড়া একটু কম জানে। আপনারা যারা ঘুম থেকে উঠে না, না, না। নিউ ইয়র্ক টাইমস পড়েন আর আপনার যত লিবারেল অধ্যাপকরা আছেন ওনাদের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে একদম কোনো সন্দেহ নাই এবং আমি তাদের প্রতি খুবই শ্রদ্ধাশীল। I'm sorry to interject. I think it's not জি। লেখাপড়া, এটা লেখাপড়া না তো। আপনি একটু জাস্ট ফ্যাক্টস গুলো দেখেন। এই দেখার জন্য যে লেখাপড়াটা, এটা কিন্তু আপনি আমাদের থেকেও ভালো জানেন, আপনি অত্যন্ত ইনফর্ম একজন জার্নালিস্ট। সুতরাং আমরা যেটা বলছি ফ্যাক্ট এবং হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি, অ্যান্ড হোয়াই ইজ জেনারেল পিপল গোয়িং টু সাফার বিকজ অফ দিস কাইন্ড অফ ইগোইস্টিক থিং অ্যান্ড বিকজ অফ দিস কাইন্ড অফ ইম্পেরিয়ালিস্টিক অ্যাটিটিউড. That আমার কাছে এটা, I cannot actually picture you in those cult or whatever say. That's not the Ibrahim Chaudhry I am actually familiar with. না, এটা ওনাকে বলিনি, আমি বলছি ইন জেনারেল। হাসান ভাই কয়েকদিন আগে উনি এটা বলেছেন যে একটা স্ট্যাটিস্টিক দিয়ে। এনিওয়ে, এই বিষয়ে আরো কথা না বলে আমরা একটা আপনি জানেন যে হোমল্যান্ড সিকিউরিটিকে বরখাস্ত করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং এই বিষয়ে আমার মনে হয় যে প্রফেসর নকিব এবং আপনার দুজনের বক্তব্য শুনি ইব্রাহিম চৌধুরী খোকন যেটা বলবেন এটা মোটামুটি আমার জানা আছে, উনি কোন অ্যাঙ্গেলের কথা বলবেন, বাট আপনাদের একটু নিরপেক্ষ অবজারভেশনটা আমি জানতে চাই। সো আমরা আগে একটু দেখে আসি। গতকালকে তিনি কংগ্রেসে হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলেন, সেখানে তারকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল এবং এই প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন, গতকালকে এই যে বলে যে ক্ষমতা, কালকে ক্ষমতা ছিল আজকে হঠাৎ করে নেই, এই বিষয়টি আজকে আমরা একটু ভিডিওটা দেখি, তারপরে আমরা আলোচনাটা করব। So, Secretary Noem, at any time during your tenure as Director of Department of Homeland Security, have you had sexual relations with Corey Lewandowski? Mr. Chairman, I am shocked that we're going down and peddling tabloid garbage in this committee today. Reclaiming And my ma'am, time. one thing that I would tell you I'm- is that he is a special government employee who works for the White House. There are thousands of them in the federal government. So, reclaiming and my is an time, advisor Secretary, it is and has okay for no- you to be no offended authority by to the be making question. any It is decisions, okay for you to has be no offended authority by the to be, question. Making But it is decisions also and a putting real up your question. position. So what I would say And to you you should be able to is answer that the what we do question at the Department of Homeland clearly Security every single and without day, any hesitation. every single day is to protect If this someone country is and to asking make if decisions. you or any federal official is sleeping I with their subordinate, that should I be have- the easiest. You should be wanting to answer that question. Is garbage? Because it is not about It is your sex offensive life. that you have brought It is that up. about your So judgment. that kind of garbage It is has about been refuted reclaiming for my years, time so and that you I need can to hear myself. recognize- Mr. belongs- Chair. Time belongs to the gentlelady from California, but it'd be nice if you would let her respond. I will. I want to let you know, it is about your judgment and decision-making. It is about the 260,000 employees that work under you that want to make sure that you are giving information and making decisions clearly. It is about conflict of interest. It is about a national security risk. Department of Homeland Security was created right after. That's happened yesterday. আমি প্রথমে যাই প্রফেসর গোলাম মাতবর আপনার কাছে, যে আপনি জানেন দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পজিশন, এবং এই পজিশনে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জাস্ট ঠুকা দিয়ে উনি ফেলে দিয়েছেন ওনার হোমল্যান্ড সিকিউরিটি প্রধানকে। সো এটাকে কেন এটা করলেন উনি, এবং তার ইনএফিসিয়েন্সিটা কোন জায়গায় আপনার? আসলে দেখুন, এটা তো অলরেডি ডেলিবারেশনই বলে দিয়েছেন, দিস ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, Right. দেখেন তাকে যখন এই কোয়েশ্চেন করা হলো যে সেক্সুয়াল রিলেশনশিপ, সে বলল যে গার্বেজ, নট গার্বেজ, বলে নাই, বলছে এবং গার্বেজ। কথাই বলতে দেয় না এরা। আপনি দেখুন এখানে একটা জিনিস আনেন, দেখুন এখানে মার্জরি কে টেইলর গ্রিন, সে কিন্তু আলটিমেটলি কিন্তু রিজাইন করেছেন। অ্যাটলিস্ট তার যে পলিটিক্যাল যে সেন্সটা তার এসেছিল, আমরা জানি শি ইজ নট এ লাইক পারসন টু মি, বাট অ্যাটলিস্ট ফর দ্য এপস্টিন ফাইল ইভেন্চুয়ালি শি রিজাইন্ড because she distanced her from the party that she always desperately supported the party and desperately supported the leader, the President Trump. So eventually she woke up.
এবং আমরা জানি যে আরেকজন কিন্তু অলরেডি শি পেড দ্য প্রাইস হার হোল পলিটিক্যাল ক্যারিয়ার, পার্টিকুলারলি আপনার ভাইস প্রেসিডেন্টের যে মেয়ে, I can't remember exactly the name, who was on the 26, Liz Cheney. Cheney. Exactly. I mean, these are the heroes, exactly. These are the politicians we want to see that at least stand up. She stood up. She stood up actually for the good things, and that's what the politicians want. এখন দেখুন, এইখানে বলুন, বাংলাদেশে বলুন, এখন আমরা যেটা দেখছি যে পলিটিক্সে কারা আসতেছে, যে well, business people, I have no actual reservation about them. They are coming, but they have their conflict of interest, But that's the thing. Eventually, before the election, they say I have no relationship. They do, and eventually, when they come to the power, eventually we can see that this kind of things is very obvious, and that's what exactly happening. এবং exactly they থাকে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে একটা কাজ করেছেন, আমি ভালোটাকে ভালোবাসা, fired. That's what he let her to go, and that's what a leader should do. So I think this tells, like, he did something that, conflict of interest, no, we cannot afford it, so let her to go. That's what she's fired, I think. That's what my the 2 cents in this connection. Eventually all the leaders, they should do this kind of, they should not actually, even বাংলাদেশ এখন দেখেন আপনার যেভাবে আমরা শুনছি, ডক্টর খলিলুর রহমান, ডক্টর খলিল যে যার কথা শুনছি, ইজ এক্স্যাক্টলি ইউ হ্যাভ দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পলিটিক্সে, এবং বিশেষ করে আপনি এক্সিকিউটিভ ডিসিশন মেকিংয়ে, আমরা ছোটখাটো, আমি তো ডিনের চাকরি করি আর কি, ইউ ক্যান নট অ্যাফোর্ড দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অ্যান্ড দে শুড লেট গো। সো দ্যাটস বাহবা টু প্রেসিডেন্ট ট্রাম্প। প্রফেসর নকিবুর রহমান, আপনার কাছে আসছি, বাট এখানে একটা জিনিস বলা হচ্ছে, যেটা যে on March 5th, 2026, Trump announced that Noem had been removed as Secretary of Homeland, মানে আজকের কথা বলা হচ্ছে। This came amid fallout from a Senate Judiciary Committee, যেটা আপনারা দেখলেন একটু আগে, hearing held the day before, wherein Noem faced a criticism for her handling of the killing of Rennie Good and Alex Pretty, her relationship with advisor Connie Landowski, the use of more than $220 million in government fund on TV advertisement, and the additional use of more than $300 million on 3 private luxury jets that were to be retrofitted for use by the department. So this is the main issue, আমার মনে হয়, যে তাকে এই ধরনের অনিয়ম করেছেন এগুলো। থ্যাংক ইউ। অনেক কিছু আমরা যদি দেখি যে এই মানে ট্রাম্পের কেবল 13 মাস, 14 মাস কিংবা 15 মাসের মতো সরকার, এখন মানে লোকজনের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই যে আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটা পুরা মানে টেররিস্ট অর্গানাইজেশন, গ্যাংস্টারের মতো কাজ করছে। বিভিন্ন স্টেটে যখন তারা যায়, তখন আমাদের নর্থ ক্যারোলাইনাতে প্রবাবলি মোস্ট রেসপেক্টফুলি তারা হ্যান্ডেল করেছিল গভর্নর এবং অ্যাটর্নি জেনারেল, যে আইস যে জায়গায় যাচ্ছিল দে ওয়ার লাইভ স্ট্রিমিং, যে আইস এখানে আসছে, তোমরা সরে যাও। মানে ওই আমরা আমাদের দেশে বাচ্চাদেরকে যে বর্গি এলো দেশে ঘুম পাড়ানো হতো যেভাবে, আমার কাছে মনে হচ্ছিল যে এই আইসের অবস্থাটা পুরো বর্গির মতো। মানে দিস ইজ নট দ্য আমেরিকা দ্যাট উই গ্রিউ আপ, উই লিভড ইন ফর লাস্ট 20+ ইয়ার্স। আমি আমেরিকাতে 26 বছর ধরে আছি। এটা আমি কোনোদিন দেখিনি যে আপনাকে আপনার কাগজপত্র নিয়ে রাস্তায় ঘুরতে হয়, যে আপনাকে পুলিশ পুল ওভার করলে আপনাকে আইসের কাছে হস্তান্তর করবে কিনা। এই ধরনের সমস্যার মধ্যে আমরা কোনোদিন পড়িনি। এবং মানে বটম লাইন কি, যে ডিপোর্টেশন জো বাইডেন এবং ওবামার আমলে আরও বেশি হয়েছে কম্পেয়ার টু দ্যাট। এত ঢাকঢোল পিটিয়ে এই যে আপনি টাকা পয়সা অপচয়ের ফিরিস্তি দিলেন, তো এগুলার দায় নিয়ে যদি ক্রিস্টিন নোমকে পদত্যাগ করতে হয় কিংবা ফায়ার করতে হয়, তাহলে তো এটার দায় কি ডোনাল্ড ট্রাম্পের উপরে পড়ে না? সো এখানেও আমরা যেটা দেখছি যে এখানে ওই টক্সিক ম্যাসকুলিনিটির কিন্তু একটা রেশ আছে, যে কোরি লন্ডাস্কি মানে ডেফিনেটলি হি ইজ এ ট্রাবলড ইন্ডিভিজুয়াল। আপনারা কোরি লন্ডাস্কিকে সিএনএনে কথা বলতে শুনেছেন। এর আগেও সে ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার ছিল 2016 সালের ক্যাম্পেইন ম্যানেজিং করা অবস্থায়, সেখান থেকে কিন্তু তাকে ফায়ার করা হয়েছিল। এরপরে ট্রাম্প প্রশাসনে তাকে কিন্তু প্রথমে জায়গা দেওয়া হয়নি, কিন্তু আবার তাকে জায়গা দেওয়া হলো। সো যদি
এই মানে অবৈধ সেক্সুয়াল অ্যাফেয়ার্সের কারণে ক্রিস্টিন নোমকে ফায়ার করা হয়, কোরি লন্ডস্কির কি কোনো দোষ নেই? সে তো এখনো হোয়াইট হাউসের দিব্যি বহাল তবিয়তে আছে। So, এই যে বিষয়গুলা, ট্রাম্প সবচেয়ে বেশি অজনপ্রিয় হচ্ছিল এই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কারণে, এই আইসের বাড়াবাড়ির কারণে, যে একটা ত্রাস সৃষ্টি করছে। ট্রাম্পের যে এন্টায়ার, আপনি দেখেন যে এই টেক্সাসের প্রাইমারিতে, যেখানে স্পেশাল ইলেকশনে যেখানে ট্রাম্প 26 পয়েন্টে এগিয়েছিলেন, সেই ডিস্ট্রিক্টে রিপাবলিকান পার্টি হেরে গিয়েছে। এটার একটাই কারণ যে ট্রাম্প যে ব্রডার কোয়ালিশনটা তৈরি করেছিল, যে হিসপ্যানিকদের মাধ্যমে, হিসপ্যানিকদের মধ্যে অনেক বেশি তারা ধর্মভীরু, ক্যাথলিক, তারা কিন্তু এই ধর্মীয় কারণে ট্রাম্পকে সমর্থন করেছিল। কিন্তু এই প্রত্যেকটা ফ্যামিলিতে যারা ট্রাম্পের জন্য সবচেয়ে বেশি মানে প্রচারণাতে কাজ করেছে, দেখা যাচ্ছে এখন তাদেরকেই আইস হ্যারাস করছে। ইভেন আমেরিকান সিটিজেনদেরকে ডিপোর্ট করছে আইস। সো এইটার দায় দায়িত্ব শুধুমাত্র ক্রিস্টিন নোমের উপরে দিয়ে তাকে একটা ফলগায় হিসেবে সরাই দিলে তো হবে না। এটার দায় দায়িত্ব ডোনাল্ড ট্রাম্পকেও নিতে হবে। এবং এটার থেকে আমরা যদি বের হয়ে না আসতে পারি, তাহলে মানে দিস ইজ নট গোয়িং টু বি দ্য আমেরিকা দ্যাট উই ক্যান প্রাউডলি রেজ আওয়ার কিডস ইন। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় খুব মনোযোগ তো তাই ভাই, দিয়েছেন। আমি একটু ব্রেন ভাই যাওয়ার আগে আমি একটু অ্যাড করবো আর কি। আসলে দেখুন, ট্রাম্প ইজ এ প্রেসিডেন্ট, he cannot do everything, like, so he has the secretaries, right? One of them is, যাকে ফায়ার করলো ক্রিস্টিন নোম। আপনি দেখুন, ট্রাম্পকে কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদেরকে কিন্তু ক্রেডিট দিতে হবে। অনেকগুলো আছে, আমি ভালোটা ভালো বলবো, খারাপটা। এই যে সাউদার্ন বর্ডারটা কিন্তু কোনোদিন এইভাবে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেনি, যেটা সে ঠিক করেছেন। এবং এর মাধ্যমে কিন্তু ড্রাগ কার্টেল বলেন, আপনি বলেন, সবগুলো আসছে বা ইললিগাল গুলো আসছে, এটা ভেরি গুড থিংস। কিন্তু আইসের মাধ্যমে যে কাজটা করছেন, দ্যাট ইজ রিয়েলি, এবং এটা, হ্যাঁ, দ্য ফল গাই তো অ্যাকচুয়ালি ইউ আর ইন চার্জ, ক্রিস্টিন নোম। আমি তোমাকে কিন্তু বিশ্বাস করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সো এই যে দেখুন, আপনার মিনেসোটা 2 জন লোক মারা গেল, যে তারা তো তাদের যে সারাশি অভিযানটা কাদের জন্য, ইললিগাল আনডকুমেন্টেড কার্টেল এগুলোর জন্য। কিন্তু দেখেন 2 জন ইনোসেন্ট মানুষ, আমেরিকান, এবং তারা কিন্তু দে আর নট ইমিগ্রেন্ট, লাইক দে আর লুকিং ফর দ্য ওয়ান। অথচ দেখেন 2 জন মানুষের জীবন চলে গেল। তো এখন আপনি প্রেসিডেন্ট ট্রাম্প তো তার উপরে শিওর করেছিল। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে এখানে বলবো, তাকে যে ফায়ার করেছেন, আপনি যেটা বলছেন ডক্টর নকিব, যে লিন্ডস্কির কিছু হচ্ছে না কেন, লিন্ডস্কির আসলে কিন্তু I think he should actually ledger focus on him also, to let him go. Masculinity, স্বাভাবিকভাবে আপনি বলছেন যে he is a man and this lady is a female, but she is the secretary. I think before we blame Trump, we first blame the person he appointed for this position. So in that case, হয়তো President Trump is going to eventually take action on the Lindowski. থ্যাংক ইউ সো মাচ। আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করব। প্রফেসর নকিবকে পেয়েছি আজকে। এখানে আমি কমেন্ট নাই, আপনি বুঝে পেয়েছেন? না, আমার একটা কমেন্ট আছে, 1 মিনিট আমার সময় দেন দয়া করে। প্রথম হচ্ছে, আমি একটা জিনিস আই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার, আমার কোন প্রেসিডেন্টের প্রতি ব্যক্তিগত আনুগত্য নাই। এটা যদি আপনারা প্রাইম টেলিভিশন, এখানে আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে হুক্কা একটা নিয়ে, চায়ের কাপ কফি একটা নিয়ে, আর যদি ডেমোক্রেটিক ক্লাব বানাইয়া সবাই যদি আমরা বসে একই নেগেটিভে চলতো, তাইলে অন্য বিষয়গুলো আলোচনা আসতো না। এই আমেরিকার, প্রান্তিক আমেরিকার সমাজে যে আরেকটা নেগেটিভ চলমান, এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করি। যে সমস্ত বুদ্ধিজীবীরা এটা বুঝেন, তাদেরও যেমন আমি শ্রদ্ধা করি, যারা না বুঝে আমার গালাগালি করেন, তাদের প্রতি আমার সমান রেসপেক্ট। এই বোঝার লেভেলটাকে আমি জাস্ট বলার চেষ্টা করতেছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ গ্রেট লিডার। এটা চেক করছে ওই ক্রিস্টিন নোমের আপনার এই বহিষ্কার লেখা হয়ে গেছে যেদিন মিনিয়াপলিসে অঘটন ঘটে। এই আইসের সমস্ত অঘটনের রেসপন্সিবিলিটি নিয়ে তাকে সেদিনই বিদায় নেওয়ার কথা ছিল। আমি মনে করি একজন নেতা যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং সিদ্ধান্ত নিয়ে ক্রিস্টিন নোমকে আজকে বহিষ্কার করেছে, লেটস কংগ্রেচুলেট হিম, এবং একটা ভালো নেতার কাজ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যে প্রফেসর মাতবর বললেন যে এই দক্ষিণ সীমান্ত দিয়ে কত মানুষ আসছে গত 4 বছরে এই ট্রাম্পের আগে, এই কত অপরাধীরা আসছে, এটা নিয়ন্ত্রণ করতে কত বিলিয়ন ডলার আপনার খরচ হয়েছে। এটার জন্য কি একবার এখানে বসে আমরা কেউ বলি নাই? এই আলোচনার মাধ্যমে এটা বেরিয়ে আসছে। আজকে প্রফেসর মাতবরের মতো একজন উদারনৈতিক, একজন লিবারেল প্রফেসর, যিনি এরকম হাজার হাজার লিবারেল মানে প্রডিউস করে আমেরিকার মানে 12টা মানে আমেরিকার মানে উন্নতি করে যাচ্ছেন। তো এই তিনিও এটা আজকে বলতেছেন। ধন্যবাদ। না, আমি পজিটিভ করতে বলছি, মানে আমি বলতে চাইলাম 12টার পরে যে একটা উদীয়মান জিনিস, এটা
এটা তো এই প্রফেসর মাতবরের ছিল, এটা ধরা পড়েছে। তো অনেক ধন্যবাদ মাতবর ভাই। হ্যাঁ, কি বলেন? নৈতিক অনেক বিশেষণ দিয়েছেন আমরা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ প্রফেসর মাতবর। একটু প্রফেসর নকিব সাহেবকে পেয়েছি, একটু আলোচনা করি বাংলাদেশের সাম্প্রতিক একটি আলোচিত বিষয়, তা হচ্ছে রেজওয়ানা চৌধুরী, ওনার যে বক্তব্য, সেই বক্তব্য রেজওয়ানা চৌধুরী না, ওনার নাম রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসান, রাইট, রেজওয়ানা হাসানের বক্তব্য, সেই রেজওয়ানা বক্তব্যের চৌধুরী মধ্যে হলো আমি নিজের বন্যা, বক্তব্যটি উনি শুনেছি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার সাথে মিলানো হয়ে যাচ্ছে অনেক জায়গায়। রাইট। সো ওনার বক্তব্য আমি নিজেও শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে যে উনি তো কাউকে নাম ধরে কোনো কিছু বলেন, এমনি জাস্ট মুখ দিয়ে বলেছেন যে যারা নারী অধিকার বিষয়ে সবচেয়ে অপোজিট, তারা যাতে মেইন স্ট্রিমে আসতে না পারে এবং তাদের এই বিষয়টাকে শুধু আমরা অ্যাড্রেস করে আমরা তারা যাতে মেইন স্ট্রিমে আসতে না পারে, এই চেষ্টায় সফল হয়েছি আমরা। সো এখানে তো জামাত এটাকে রিয়েক্ট করলো কেন? না, কেন করলো এটার তো অনেক কারণ আছে। আমরা খুব মজার জায়গায় বাস করি। বিষয়টা হলো যে যারা অপরাধী, যারা নারীর প্রতি সহিংস, যারা নারীদের অধিকার হরণ করার চেষ্টা করে, তাদেরকে আমরা সবাই চিনি। কিন্তু ঘটনাটা হলো যে তাদেরকে কিন্তু একটা গোষ্ঠী প্রোটেক্ট করে তাদের দায়টা খুব সুন্দরভাবে জামাত ইসলামের উপরে চাপিয়ে দেওয়ার খুব একটা সরলীকরণ কিন্তু করা হয়। আপনি দেখেন বাংলাদেশে যদি আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানে নারী অবান্ধব রাজনৈতিক দল আমরা বলি, সেটা হলো জমিয়তে ইসলাম, যেটার মানে যেই দলটা বিএনপির সাথে যে জোট ছিল, যে জোটের সবচেয়ে বেশি আসন দেওয়া হয়েছিল জমিয়তে ইসলামকে, 4টা আসন। এবং এই আসন দিতে গিয়ে বিএনপির একজন ত্যাগী নারী নেত্রী আপনার রুমিন ফারহানা, তাকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া 5-এ জুনায়েদ আল হাবিব, যিনি প্রকাশ্যে নারীদের ব্যাপারে কথা বলেছেন। এবং আপনারা অনেকেই জানেন যে একটা শব্দ, যে শব্দটা আমি এখানে ব্যবহার করব না, হেফাজতে ইসলামের সমাবেশ থেকে গালি দেওয়া হয়েছিল ওই রাজনৈতিক দলের নেতাদেরকেই। কিন্তু আপনি দেখবেন যে মোটা দাগে কেউ কিন্তু জমিয়তে ইসলামকে এটা নিয়ে কিছুই বলে না। এগুলোর সমস্ত দায় দায়িত্ব জামাতের উপরে দিয়ে দেওয়া হয়, কারণ ওই মঞ্চে জামাতের একজন নেতা উপস্থিত ছিলেন। আপনার মনে আছে, খুব অল্প দিন আগের ঘটনা। সো এটা হলো একটা ফ্যাক্ট যে বাংলাদেশের এই যে আপনার দেখেন, যখন এই নারী নীতি নিয়ে যেই একটা নাটক মঞ্চস্থ হয়েছিল, যে প্রত্যেকটা রিফর্ম কমিটি যখন গঠন করা হয়েছিল, সেগুলা কিন্তু সবগুলা দলের সাথে আলোচনা করে গঠন করা হয়েছিল। কিন্তু নারী নীতি নিয়ে যেই কমিটিটা গঠন করা হয়েছিল, এটা কখন কে কোন দিক থেকে মানে বানিয়ে ফেললো, এটা কিন্তু কেউ জানতো না। এবং তারপরে তারা যে রিকমেন্ডেশনগুলো করেছিল, এটা বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশের সাথে কনসিস্টেন্ট না। যেমন তারা উত্তরাধিকার আইন, মানে উইচ ইজ মানে রিটেন ইন দ্য স্ক্রিপ্ট, এটা চেঞ্জ করার কোনো ক্ষমতা আমাদের কারণেই, এটা পর্যন্ত চেঞ্জ করার মানে রিকমেন্ডেশন তারা করেছিল। সো এটা নিয়ে তো কথা হবেই। সো এইগুলা হলো ফ্যাক্ট। এখন রেজওয়ানা হাসানের যেই কথা, সেই কথাটাকে যদি আপনি মানে উনি যে কথাটা মুখ ফসকে বলে ফেলেছেন, এটাকে আপনার নিতে হবে। উনি যে কথাগুলা বলেন কিংবা বলেননি, এগুলা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তিনি কয়েকটা খুব মানে তার যে শব্দ চয়ন, সেই শব্দ চয়নগুলোর মধ্যে দেয়ার আর সামথিং দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। তিনি বলেছেন যে কোট আনকোট কাকে, মানে এটা তিনি বোঝাতে চেয়েছেন একটা গোষ্ঠীকে যে মেইন স্ট্রিম হতে দেওয়া হবে না। সো মেইন স্ট্রিম হতে আমরা দেইনি। দ্য থিং ইজ, রেজওয়ানা হাসানের দায়িত্ব তো ছিল পরিবেশ মন্ত্রণালয় চালানো, যেটা উনি খুব একটা ভালো কাজ করেননি। তার 1.5 বছরে সবচেয়ে অসফল মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা মন্ত্রণালয় ওনার ওই মন্ত্রণালয়। কিন্তু তিনি এগুলার বাইরে গিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায়। তিনি একজন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। এটা কি উনার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে কি না, যে কাউকে তিনি মেইন স্ট্রিম হতে দেবেন কি দেবেন না, কাউকে তিনি নির্বাচনে সাকসেসফুল হতে দেবেন কি দেবেন না। সো তিনি জামাতের নাম ধরে উচ্চারণ করেননি, কিন্তু তিনি এবং তার কলিগরা জামাতকে যে স্টিরিওটাইপ করার চেষ্টা করে, যেটা জামাত না, যেটা জমিয়তে ইসলাম, বিএনপির ইলেকটোরাল পার্টনার, অথচ তাদেরকে শিল্ড করার চেষ্টা করেন উনি এবং ওনার কলিগরা। সো এই জায়গাটা খুব প্রবলেম্যাটিক। তিনি এটা মুখ ফসকে বলেছেন। এবং এটা যখন ওই যে কি বলা যায়, যে একটা কথা আছে না, যে আপনি একটা অপরাধ করে ফেললে যতই
ঢাকার চেষ্টা করেন না কেন, এটা তো মুখ ফসকে বলা হয়ে গিয়েছে। সুতরাং এই নির্বাচনে ডেফিনেটলি আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থে, গণতন্ত্র উন্নয়নের স্বার্থে। কিন্তু তার অর্থ এই না যে নির্বাচন একেবারে গোল্ড স্ট্যান্ডার্ডে হয়েছে, কোনো অনিয়ম হয়নি। আমরা অনিয়মগুলা নিয়ে আমরা আদালতে যাচ্ছি। এর মধ্যেই আপনারা দেখেছেন যে নির্বাচনে যে ট্রাইব্যুনাল এবং এটা নিয়ে হাইকোর্টে যে মামলা হয়েছে, ইতিমধ্যে প্রায় 12টি আসনের ফলাফল পুনর্গণনা, এবং এর মধ্যে অনেকগুলো আসন আছে যেগুলোতে বিএনপিও জয়লাভ করেছে এবং অনেকগুলো আসন আছে যেখানে জামাত জয়লাভ করেছে। এই সবগুলি আসনেই কিন্তু কিছু কিছু জায়গায় পুনর্গণনা হবে, কিছু কিছু জায়গায় আরো কিছু অনিয়ম হয়েছে কিনা দেখা হবে। সো এই বিষয়গুলাকে আমরা মেনে নিয়ে, অনিয়ম কিছু হয়েছে এটা মেনে নিয়েই কিন্তু আমরা এটাকে অ্যাকনলেজ করেই কিন্তু আমরা ওভারঅল ফলাফল মেনে নিয়েছি। কিন্তু তার অর্থ এই না যে এখানে উপদেষ্টাদের কেউ কোনো বাড়াবাড়ি করেছেন কিনা এটা আমরা তাদেরকে পুরা একটা পাস দিচ্ছি। সো এটাতে স্পেশালি রেজওয়ানা চৌধুরীর যেই কমেন্টটা, এবং এর আগেও তিনি কিছু কমেন্ট করেছিলেন সরাসরি জামাত ইসলামীর ব্যাপারে, তো তিনি জামাত ইসলামীকে পছন্দ করেন না, এটা তিনি অপছন্দ করতেই পারেন। দুনিয়ার সবাই জামাত ইসলামীকে পছন্দ করবে, এটার কোনো মানে এটা আমরা এক্সপেক্টও করি না। কিন্তু আপনি যখন একটা দায়িত্বশীল অবস্থানে থাকবেন, তখন আপনার সেই দায়িত্বশীল অবস্থানটাকে আপনি অপব্যবহার করে কারো মানে জনগণের রায়কে আপনি ওভারশ্যাডো করতে চেষ্টা করছেন কিনা, এই বিষয়গুলো আছে। এবং এখানে খুব সিম্পলি আমি বলে রাখি যে আমরা কিন্তু কিছু সমস্যা দেখেছি, এবং এই সমস্যাগুলো নিয়ে আমরা নির্বাচনের রাতেই নির্বাচনের রায় মেনে না নেওয়ার মতো আমাদের উপরে যথেষ্ট চাপ ছিল। কিন্তু সেই সমস্ত চাপগুলোকে আমরা অগ্রাহ্য করে আমরা গণতন্ত্র এবং দেশের ভবিষ্যতের স্বার্থে কিন্তু আমরা কনসিড করেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এখন আমি আপনাকে খুব সিম্পল দুইটা এক্সাম্পল দিয়ে আমি কথা শেষ করব। দেখেন, আমরা সবাই কিন্তু ফলাফল ফলো করছিলাম। বাংলাদেশে 4:30টার সময় সমস্ত জায়গায় নির্বাচন ক্লোজ হয়েছে, এবং নির্বাচন অবশ্যই খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো জায়গায় কেউ নিহত হয়নি। এটা ডেফিনেটলি মানে বাংলাদেশের ইতিহাসে বিরল যে অ্যাপারেন্টলি অনেক জায়গাতেই, অধিকাংশ জায়গাতেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কিন্তু কিছু কিছু প্রান্তিক জায়গায়, যে জায়গাগুলোতে সেনাবাহিনী পৌঁছাতে পারেনি, এরকম কিছু জায়গায় আমরা দেখেছি, শুনেছি যে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, রেজাল্ট শিটে কিছু ঘষামাজা হয়েছে। তারপরও গণনা যখন শুরু হচ্ছিল 4:30 থেকে, 7টা-8টা থেকে মোটামুটি গণনার রেজাল্ট রাত 8টা বাংলাদেশে তখন কিন্তু রেজাল্ট আস্তে আস্তে আসা শুরু হচ্ছিল। এবং আপনাদের এবং দর্শকদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আমরা আমাদের পোলিং এজেন্টদের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে একটা অ্যাপ ডেভেলপ করেছিলাম। সেই অ্যাপের মাধ্যমে যখন ওই সেন্টারের পোলিং অফিসার যখন, প্রিসাইডিং অফিসার যখন ওই পোলিং এজেন্টদের সই নিয়ে ফাইনালি ফলাফলটা ওই কেন্দ্র থেকে আপনার নির্বাহী রিটার্নিং অফিসারের কাছে পাঠান, তার আগে স্ক্যান করলে পরে ওই স্ক্যান থেকে ওসিআর এর মাধ্যমে ডেটাগুলা আমাদের সেন্ট্রাল ডেটাবেজে চলে আসবে। সো এটা আমাদের মেকানিজম ছিল, আমাদের প্রত্যেকটা এজেন্টের কাছে এই অ্যাপ দেওয়া ছিল। সুতরাং আমরা কিন্তু একেবারে রিয়েল টাইম আপডেট পাচ্ছিলাম। ইলেকশন কমিশন যখন সেই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ডেটা পাচ্ছিল রিটার্নিং অফিসার, সাথে সাথে কিন্তু আমরা আমাদের ডেটাবেজের সাথে সাথে এন্ট্রি পেয়ে যাচ্ছিলাম। এবং আপনারা দেখেছিলেন যে সাথে সাথে কিন্তু আমরাও ডেটা রিলিজ করছিলাম। ইলেকশন কমিশন যখন ডেটা রিলিজ করছিল, আমরা জামাত ইসলামীর সোশ্যাল মিডিয়া পেজ থেকেও কিন্তু আমরা রেজাল্ট রিলিজ করছিলাম। এবং রাত 8টার সময় ফলাফল যখন সর্বশেষ আমরা ডেটা রিলিজ করি, তখন সর্বশেষ ফলাফল ছিল, তখনও কোনো আসন ডিক্লেয়ার হয়নি, অধিকাংশ আসনেই তখন ভোট আসছিল। আমাদের হিসাব অনুযায়ী এবং ইলেকশন কমিশনের হিসাব অনুযায়ী তখন 150টা আসনের মধ্যে 150টা আসনের মধ্যে আমি আবার বলছি 78টা আসনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীরা এগিয়েছিল, জিতে গিয়েছিল বলছি না, এগিয়েছিল। এবং 72টা আসনে বিএনপির ক্যান্ডিডেটরা এগিয়েছিল। এটা ছিল রাত 8টার ফলাফল, এবং এর মধ্যেও অনেকগুলা কেন্দ্রের ফলাফল বাকি, যার কারণে রেজাল্ট চেঞ্জ হতে পারে, এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু রাত 8টার পরে কোনো একটা দৈব কারণে ইলেকশন কমিশনের ওয়েবসাইট ডাউন হয়ে গেল, এবং আপনি এখন এই মুহূর্তে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখেন ডেটা পাবেন না। সেই যে রাত 8টার সময় ইলেকশন কমিশনের ওয়েবসাইট ডাউন হলো, কি কারণে ডাউন হলো, কি কারণে ডেটা পাওয়া যাচ্ছে না, এটার আমরা অ্যান্সার কিন্তু আজকেও পাইনি। এবং আমাদের কাছে ডেটা ছিল, কিন্তু আমরা তো ডেটা রিলিজ করতে পারছি না, কারণ ইলেকশন কমিশনের সাথে আমাদের কোরোবোরেট হচ্ছে না। আমরা তখন ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, হঠাৎ করে রাত 9টায় সময় টিভি
আউট অফ নোওয়্যার, এবং এটা আপনারা ভেরিফাই করতে পারেন প্রত্যেকে, একটা স্ক্রল তাদের টিভি চ্যানেলে দেওয়া শুরু করলো যে 50টি আসনে বিএনপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে, 3টি আসনে জামাত ইসলামী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এই সংখ্যাটা তারা কোথা থেকে পেল, থেকে আসলো, এটা নিয়ে আমরা সময় টিভিকে কল করলাম, আমরা ইলেকশন কমিশনকে কল করলাম, কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। এটা হতেও পারে, না হতে পারে। এখন বিষয়টা হলো যে তখনও পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী কোনো আসনেই সম্পূর্ণ সবগুলা 100% সেন্টারের গণনা শেষ হয়নি রাত 9টার মধ্যে, অথচ এর মধ্যে 3টা আসনে জামাতকে বিজয় করে 50টা আসনে বিএনপিকে বিজয় করা শুরু করলো সময় টিভি, এবং এটা ফলো করলো সমস্ত চ্যানেলগুলো। এবং এর মধ্যে ইন্টারেস্টিং হলো, সেই রাত 9টাই আমি একেবারে স্পেসিফিক আরেকটা আসনের উদাহরণ দিয়ে আমি শেষ করব। সেটা হলো ঢাকা 17-তে তারেক রহমান সাহেব যেখানে নির্বাচন করছেন, এই ঢাকা 17-তে 124টি কেন্দ্র। এই 124টি কেন্দ্রের মধ্যে আমাদের কাছে, আমাদের অ্যাপ থেকে আমরা 107টা কেন্দ্রের ফলাফল পেয়েছিলাম। 17টা কেন্দ্রের ফলাফল তখনও মিসিং, তখনও আমরা পাইনি। এবং এই 107টা কেন্দ্রের মধ্যে তারেক রহমান সাহেব 2000 ভোটে এগিয়েছিলেন খালেকুজ্জামান সাহেবের সাথে, উইচ ইজ ওকে, 2000 ভোটে তিনি এগিয়ে থাকতেই পারেন, কিন্তু 17টা কেন্দ্রের ফলাফল এখনো বাকি। এখন এই 17টা কেন্দ্রের ফলাফলে তিনি আরও এগিয়ে যেতে পারেন কিংবা পিছিয়েও পড়তে পারেন, কিন্তু সমস্ত টিভি চ্যানেলে তারেক রহমান সাহেবকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। আমাদের কাছে 17টা আসনের রেজাল্ট নাই, এবং এই পরে আমরা খবর নিয়ে জানলাম যে এই 17টা আসনের কোনো কারণে গণনা বন্ধ ছিল, এবং পরবর্তীতে অনেক রাতে গণনা শুরু হয়েছে যখন আমাদের এজেন্ট ছিল না এখানে, যার ফলে ফাইনাল রেজাল্টে দেখা গিয়েছে খালেকুজ্জামান সাহেব 4000 ভোটে হেরেছেন। কিন্তু ইট ইজ প্রবলেম্যাটিক। সো এই জিনিসগুলো নিয়ে তো আমাদের প্রশ্ন করার এখতিয়ার আছে, এবং আমরা এখানে অবভিয়াসলি একটা আমরা যোগসূত্র দেখছি যে ফলাফল বদলিয়ে দেয়, এবং পরবর্তীতে আমরা ঢাকার কয়েকটা আসনে, ঢাকা 6, ঢাকা 7 আসনে আমরা দেখেছি যে যেই আমাদের পোলিং এজেন্টরা যেই ফলাফল আমাদের কাছে পাঠিয়েছেন সই করা, সেটার সাথে ইলেকশন কমিশনের ফলাফলের একটা পার্থক্য আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন করছি, কিন্তু আমাদের কাছে আমাদের এই প্রশ্নগুলা আরো ভ্যালিডেট করে যখন এই রেজওয়ানা সাহেবের ম্যাডামের মতো রেসপেক্টেড উপদেষ্টারা মুখ ফসকে একটা কথা বলে ফেলেন যে আমরা মেইন স্ট্রিম হতে দেইনি। সো ইট রেইজেস এ লট অফ কোশ্চেন, এবং এটা আমাদের আশঙ্কাগুলোকে ভ্যালিডেট করে। ইব্রাহিম সাহেব কিছু বলবেন? আমি এক লাইনে বলে ফেলছি। ফার্স্ট অফ অল, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। এটা যারা পার্টিসিপেশন করেছেন, আমি সেখানে আসতেছি, আপনি মেনে নেবেন, আপনি আরোকে কংগ্রেচুলেট করবেন, আমরা আর ওই বিতর্কে যাব না, নাইলে পুরো ইলেকশন প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাবে। রেজওয়ানা হাসানের বক্তব্যটা পুরো আমি শুনেছি। আমি খুশি হতাম যে খুব দ্রুত জামাত এই প্রতিক্রিয়ায় না আসলে, জামাত যদি মানে অপেক্ষা করতো এবং পুরো বক্তৃতাটা শুনতো। আমি দেখেছি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, নকিব ভাই, জামাতে ইসলাম অনেক দায়িত্ব নিজেই নিয়ে নেন। আমি কোথাও দাঁড়ায় একটা বক্তৃতা দিলাম, ঘাতক, দালাল, রাজাকারদের, এইটা সারা জীবন দিছি। এই সাথে দেখা যায় যে জামাত ইসলামের লোকজন অনর্থক, আর তোমার কি কইছি আমি, আমার এলাকায় যত রাজাকার ছিল কেউ জামাত করতো না, সবাই করতো এই যে হেফাজতের দল। তো এই আমার মনে হয় কিছু কিছু দায়িত্ব জামাত অটোমেটিক্যালি নিয়ে যায়। তো আমি খুশি হইতাম এই রেজওয়ানা হাসানের বক্তৃতাটা পুরো না শোনার আগেই তার তিনি আজকে যেটা ব্যাখ্যা দিয়েছেন, আমি আবার শুনেছি, সেখানে কোনোভাবেই জামাতকে ইন্ডিকেট করে তিনি বলেন নাই, এবং এটা আমি তার পক্ষে সমর্থন করতেছি না। তো আমি মনে করতেছি যে মানে নকিবুর রহমান মানে এখন জামাতের একজন কোর পার্সন, ভবিষ্যতে একটা রাজনৈতিক পরিপক্কতারও বিষয় আছে। এটা অপেক্ষা করে বিবৃতি দিলে, জামাতের মতো সংগঠন যখন একটা বিবৃতি দিবে, ওই বিবৃতিতে স্ট্যান্ড করবে। আমরা আগামীতে এই পরিপক্কতা দেখতে চাই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর গোলাম মাতবর। আমি কিন্তু জামাত করি না, সুতরাং আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি, এবং যেটা আসলে ট্রুথ বি টোল্ড, সত্য কিন্তু বেরিয়ে আসে। এখন সে জামাতের নাম করে নাই, কিন্তু বলেছেন যে আমরা মেইন স্ট্রিম পলিটিক্স আসতে দিই নাই, খাকে আসতে দেয় নাই। আপনি তো এটা তো আর শাক দিয়ে মাছ ডাকতে পারবেন না। দ্যাটস শি ইন্ডিকেটেড অ্যাবাউট জামাত। আমার সবচেয়ে বড় কথা, সে একজন লার্নেড এডুকেটেড পার্সন। আমি সম্পূর্ণ ডক্টর নকিবের সাথে একমত যে তার পোর্টফোলিও ছিল যেটা, সে কিন্তু সবসময় এই যে ডক্টর ইউনুসের ট্রিমেন্ডাস রেসপেক্ট, ওনার অ্যাডভাইজারি গ্রুপে কিন্তু ম্যাক্সিমাম লোকের এই অবস্থা ছিল এইরকম। তারা কিন্তু ম্যাচিউর কোনো করেন নাই এবং কোনো কিছু অ্যাকমপ্লিশমেন্টও করতে পারেন নাই। তবে আমি থ্যাঙ্কস জামাত ইসলামকে, বাংলাদেশ জামাত ইসলামকে,
নোয়িং অল দোজ থিং। আপনি দেখুন, আমি কিন্তু প্রথমে কিন্তু আপনার টেলিভিশন প্রোগ্রামে বলেছিলাম, আমাকে যখন জানতে ছিল বাংলাদেশ ইলেকশন সম্পর্কে, আমি ইলেকশন হয়ে গেছে, শান্তিপূর্ণ হয়ে গেছে, থ্যাঙ্কস টু এভরিওয়ান, থ্যাঙ্কস টু দ্য পিপল, থ্যাঙ্কস টু দ্য এট দ্যাট টাইম ইন্টারিম গভর্নমেন্ট। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই ইলেকশনের যে ফলাফলটা, that did not reflect what we witnessed during the campaign, মানুষের ইন্টারভিউ এবং সাংবাদিকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে আপনার সার্ভে সবকিছু দেখে আমার কাছে মনে হয় না এটা। আমি কিন্তু বলি নাই যে এখন রিজওয়ানা হাসান রেসপন্সিবল অ্যাডভাইজার ছিল তখন, ওনার কথাটা কিন্তু আমাকে কনসার্ন করে। ইঞ্জিনিয়ারিং কি তাহলে হয়েছে? এবং দেখুন, আমি কিন্তু সবসময় বলেছিলাম, দেখেন, জামাত ইসলাম ক্ষমতা আসবে, এটা কিন্তু সিভিল সার্ভেন্টরা চায় না একদম। দেয়ার ইজ নো ওয়ে, আপনি একটা ডিবেট করতে পারবেন না, কারণ জানে যে ব্যবসা, তাদের যে বাণিজ্য, ঘুষের করাপশনের বাণিজ্য, সেটা জামাতের সময় এটা সম্ভব না। এবং জামাতের 2জন এমপি ছিল, কিন্তু আপনারা জানেন, মতিউর রহমান নিজামী এবং মুজাহিদ সাহেব, আপনার যখন বিএনপির সময় যে মন্ত্রী ছিল, যে সততার পরিচয় দিয়েছেন, সেটা কিন্তু কোনো পলিটিশিয়ান আজ পর্যন্ত দেখাতে পারেন নাই। সুতরাং জামাতকে আমি থ্যাঙ্কস এই জন্যই বলছি, আপনি হাসান বা যাই করেন, যে তারা দেশের স্বার্থে, গণতান্ত্রিক স্বার্থে, এবং আমার জানা মতে আমি কিন্তু আসলে ইমিডিয়েটলি কিন্তু তারা যে রিয়াক্ট করছে, এটা কিন্তু আমার অবজারভেশন আমি পাইনি। বেশ কিছু ইলেকশনের সময় দেশকে যে রক্ষা করেছেন, এটা কিন্তু একটা সিভিল ওয়ারের মতো হয়ে যেত যদি জামাত যদি ওখানে স্টুট করতো। কারণ জামাতের যারা ডেডিকেটেড ওয়ার্কার আছে, তাদের দেখুন, তাদের লিডারশিপটা বিশেষ করে আর কি, ডক্টর শফিকুর রহমান ট্রিমেন্ডাসলি ম্যাচিউর লিডারশিপ কিন্তু সে ডেমনস্ট্রেট করেছেন, এবং তার পার্টি প্রত্যেকটা, এখন তো অনেকে বলছে 168 থেকে 68 করা হয়েছে। সো রিজওয়ানা হাসান এই কথাটা বলছে, এখানে আপনার বলার কিছু অপেক্ষা রাখে না। মেইন স্ট্রিম কার কথা বলছেন আপনি? উইমেন রাইটের কথাই বলতে গিয়ে তো বলছেন, এবং আমরা জানি সবসময় কিন্তু ব্লেম করা হয় জামাতকে এইটার জন্যই। সো দেয়ার আর সামথিং, because this is not actually demonstrated actually what we have seen, witnessed before the election. So এখন আমি নিজেও কিন্তু concerned what happened actually. সো আপনি জামাতকে তো যেটা ভালো করতে বলবেন, ভালো সেটাই 68 যে তারা যে সিট পেয়েছেন, দ্যাট ইজ বিগ অ্যাচিভমেন্ট অলসো ফর জামাত। এবং মানুষ এখন যেটা বলছে, রিজওয়ানা হাসান যে বলতে, এত মানুষ তো এখন বিশ্বাসই করবে 168 তারা হয়তো পেয়েছে। সো হোয়াট হ্যাপেন? এবং আরো কিন্তু আপনি দেখবেন আরো সত্য কিন্তু বেড়ে। এবং রিজওয়ানা হাসানকে কিন্তু আমার মতে এটার জন্য কিন্তু she got to be accountable. She should tell us actually what more happened, during this election. এই কথাটা বলার পিছনে তার কারণটা কি? She was a part of that. এবং এই যে ডক্টর খলিলুর রহমান কিন্তু পার্ট অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এখন হি ইজ এ পার্ট অফ আদার। সো দিস সেজ সাম অফ দ্য ফিশি থিংস আপনার। আমার মনে হয় যে সত্য আরো হয়তো বেরিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব ইব্রাহিম শেষ করব, বাট এর আগে একটু জাস্ট বলে দিই যে সাংবাদিক আনিস আলমগীরের যে জামিন দিয়েছে হাইকোর্ট, এটা তো আনিস আলমগীর আপনারও ফ্রেন্ড, আমাদেরও ফ্রেন্ড। সো এনি কমেন্ট জাস্ট এক মিনিটে? কিন্তু আনিস আলমগীরের এই মুক্তির মধ্য দিয়ে দেখা গেল যে এতদিন কেন তাকে রাখা হইল, এক, এবং বিনা বিচারে, মানে যদি প্রপার মানে ডিউ প্রসেস ছাড়া যে সমস্ত অন্যান্য সাংবাদিকও আটক আছে, আমরা তাদের মুক্তি চাই। আপনি তো দিনের পর দিন সাংবাদিকদের দেশে আওয়ামী লীগের চাটুকারিতা করছে, এটা দেখে আটকে রাখতে পারবেন না। সো রিলিজ দেম ইমিডিয়েটলি। যা হইছে আমাদের যে সমস্ত সাংবাদিক কোনো অপরাধের সাথে জড়িত না, আরেকটা হলো দুর্নীতির সাথে ইনভলভ। সো দুর্নীতি যদি করে তা শাস্তি হবে, তাহলে বিচার করে অবশ্যই। দুর্নীতি, এখন তারা খুনের মামলা দিয়েছেন, কোন সাংবাদিক রাইফেল নিয়ে গুলি করছে? আপনি যে কেউ যদি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, কোথাও থেকে অবৈধ টাকা পয়সা আনে, তার ব্যাংকে যদি এখন কোটি কোটি টাকা পাওয়া যায়, এটাকে তদন্ত করে ঝুলান, এটা ক্রিমিনাল। কিন্তু সাংবাদিকতা করার জন্য কাউকে আটকে রাখবেন না, দয়া করে। লেটস স্টার্ট ফ্রেশ। এবং যা হইছে, আমি অভিনন্দন জানাই। আনিস আলমগীর অনেক কষ্ট করছেন এই সময়ে, তার হি ডিড নট ডিজার্ভ ইট, কিন্তু তাকেও এই সময় রাখা হয়েছে। আমাদের অন্যান্য সাবেক প্রধানমন্ত্রীর সামনে বসে ওই যে বলা হচ্ছে যে তেলের বালতি নিয়ে বসতেন আর তেল মারতেন, তাদের কিভাবে মূল্যায়ন করবেন? ওই তখন যারা তেল মারতে হলো, সাফাই গেছেন ওনারা, এখনো কিছু লোক তেল মারবে, তখন আপনি ডুবতে পারেন নাই, তখন আমিও ডুবতে পারেন নাই, আপনারা আমার অবস্থা একই অবস্থা থাকবে। এই তেলবাজ সাংবাদিক, এটা আন্দাজে আপনারা কিছু কইলে আজান দেন। এই তেলবাজ সাংবাদিক কি নতুন আছে নাকি? না এখন বাতিল হয়ে গেছে, মানে এখন আর এটা শেষ হয়ে যাবে? এটা কিছুই শেষ হবে না। এটা নতুন কাপড় চোপড় পইরা, ওই আগের যে স্যুট পরতো এখন নতুন আরেকটা স্যুট পরে আসবে, মানে আগের কুর্তা বদলাই এখন নতুন সাফারি পরে আসবে।
আর সে কি কাজ করবে, এবং এটা নিয়ে আপনি মানে একই জিনিস হবে, আপনার আমার দোষে একই অবস্থায় থাকবে, ওই বারিন্দায় ঘুরবো গিয়া মানে মানে so এটা একটা মানে এখনো তো এই বেতা এই কষ্টটা বুঝতে পারি না যে রাষ্ট্র শুনে না আমাকে, রাস্তায় একজন একটা থাপ্পড় মাইরা দেখ, আমি পারলে এটা জবাব দিব, কিন্তু রাষ্ট্র যখন আমাকে অবজ্ঞা করবে আমার সাংবাদিকতার জন্য, এটা তো আমি ভুলতে পারি না ভাই। সেটা আমি আপনার সাফার করছি আওয়ামী লীগের সময়, আপনিও করছেন। হোয়াট আই ডিড রং, আমি প্রশ্ন করছিলাম, আপনি প্রশ্ন, এটাই তো যে আমি মানে না, না, আমি তো এই যখন- সাহায্যের কোনো অপরাধ ছিল না। যখন আমি সরকারের পতনের পরে আমি তো চিঠি পাঠিয়েছিলাম, ফর্মাল লেটার আমাদের ফরেন সেক্রেটারির কাছে, যে আমাদের উপর কি এমবার্গো এখন আছে না, আমরা ঢুকতে পারবো কোনো কিছু জায়গায়। তখন উনি লিখলেন যে আপনি আমার মনে হয় এমবার্গো আর নাই। যেদিন উনি চলে গেছেন ওই দিন থেকে এমবার্গো চলে গেছে। আর এই সমস্ত আমলা টামলা তখন দেখছেন না, কত আমলা ফোন করে আমাদের কয় ভাই আপনি এদিকে আসেন না, মানে তার চাকরি রক্ষা করতেছে, মানে যে কয় আপনি এদিকে আসার দরকার কি, আপনি সিনিয়র মানুষ, তায়ার ভাই, ইব্রাহিম ভাই, আমরা মানে যা লাগে আমার কাছে বলেন, মানে ওইদিকে গেলে যেমন আমরা গেলে যেমন তার চাকরিটা চলে যাবে। তো এই সমস্ত লোক শেষ হয়ে গেছে। ছিল যে প্রধানমন্ত্রী যে এলাকায় যাবেন ওই এলাকায় আশেপাশে আমরা যেতে পারবো না, বিকজ মনে হচ্ছিল যেন আমরা বন্দুক নিয়ে ঘুরতেছি, যে কোন সময় কোন অঘটন ঘটিয়ে দেবো। যাই হোক, একজন প্রেস সেক্রেটারি তো আপনার সামনেও কিছু বয়ান দিছিলাম, এটাও তো ইতিহাস, পারলে এগুলো বললেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা শেষ করি। থ্যাংক ইউ প্রফেসর নকিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর গোলাম এম মাতবর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি যে মুদ্রার অপর সাইড, যেটা এই সাইডকে তুলে ধরার জন্য আপনি যেটা বলছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।